গল্পের শুরুতে আমরা ভাই বোনদের দেখতে পাই, যাদের একজনের নাম হলো ঈসা, আরেকজনের নাম হলো থমাস। এই সময় ঈসার কাপড় রক্তাক্ত ছিল, কেননা পাশেই পড়েছিল তাদের বাবার লাশ, যাকে ঈসা মারাত্মকভাবে আঘাত করে মেরে ফেলেছে। থমাস তার বোনকে বলে তার এসব করার কোনো দরকারই ছিল না। ঈসা তার ছোট ভাইকে বলে যে তাকে সুরক্ষিত রাখার জন্য সে সবকিছু করতে প্রস্তুত। এখানে আমরা ঈসার পরিবারের একটি ছবি দেখতে পাই। এরপরে ঈসা রান্নাঘরে গিয়ে দ্রুতই তার রক্ত পরিষ্কার করতে শুরু করে। তখনই সে আয়নায় লক্ষ্য করেছে সেখানে দাঁড়িয়ে আছে তার বাবার মতো একটি ছায়া। এটা দেখেই সে ভয় পেয়ে যায়। সে ভালো করে জানতো যে কিছুদিনের মধ্যে পুলিশ জেনে যাবে যে তার বাবা মারা গেছে, আর তাই সে ও থমাস গাড়িতে করে বেরিয়ে পড়ে। এখানে থমাস জিজ্ঞাসা করে তারা কোথায় যাচ্ছে। ঈসা জানায় তারা একটি সুরক্ষিত জায়গা যাচ্ছে, যেন কেউই তাদেরকে খুঁজে না পায়। থমাস বলে বাবাকে প্রাণে মারা ঠিক হয়নি। তখন ঈসা বলে আমরা ভালো করে জানতাম আমাদের বাবা কতটা জঘন্য ছিল। তাদের কথার মাধ্যমে আমরা জানতে পারি তাদের বাবা তাদেরকে প্রায়ই মারত, আর এর হাত থেকে বাঁচার জন্য একমাত্র ভালো উপায় ছিল তার বাবাকে মেরে ফেলা। থমাস তার বোনের কথাগুলো যেন মানতেই পারছিল না। সে মনে করছিল যে ঈসা তাদের বাবাকে মেরে অনেক বড় ভুল করেছে, কেননা এছাড়াও অনেক পথ হয়তো ছিল তার হাত থেকে বাঁচার। আর তাই সে বোনের সাথে রাগ করে তখনই গাড়ি থেকে নেমে বনের দিকে চলে যায়। ঈসাও সাথে সাথে তার পিছে যায়, কিন্তু এই ঘন বনের ভেতরে সে থমাসকে খুঁজে পাচ্ছিল না। ছোট ভাইকে খুঁজতে খুঁজতে রাত হয়ে যায়। এমন সময় বনের মধ্যে সে একটি মহিলাকে দেখতে পায়, যে ব্যাগের মধ্যে কিছু একটা নিয়ে যাচ্ছিল। তারপর গাছের পেছনে যাওয়া মাত্রই অদ্ভুতভাবে অদৃশ্য হয়ে যায়। ঈসা এটা দেখে অবাক হয়ে যায় যে যে মহিলাটিকে সে দেখেছে তার কোনো চুল ছিল না। এমন সময় সে পেছন থেকে একটি শব্দ শুনতে পায়। পেছনে তাকামাত্র সেই মহিলাটি তারপর আক্রমণ করে। এতে ঈসা সেখানেই পড়ে জ্ঞান হারায়। স্বপ্নে সে একটি পেইন্টিংয়ের ভিশন দেখে। এরপর যখন সে জ্ঞান ফিরে পায়, সে দেখে সে ওই জঙ্গলের ভেতরেই আছে। এমন সময় বনের গাছের ভেতর দিয়ে সে একটি আলো দেখতে পায়, অর্থাৎ সে ওই আলোর দিকে যেতে থাকে, যেখানে সে একটি চার্চ দেখতে পায়। যে চার্চের ভেতরে সে ওই মহিলাটিকে দেখে। সে দ্রুত ভেতরে ঢুকে তার ছোট ভাইকে খুঁজতে থাকে। তখনই সে সেখানে ওই একই পেন্টিং দেখে যেটা সে একটু আগে স্বপ্নে দেখেছে। এরপর সে যখন ওপরের দিকে যায়, সেখানে সে আরো একটি পেন্টিং দেখে, যেটা ছিল একটি মেয়ের। আর সে বুঝতে পারে না যে এই পেন্টিংগুলো আসলে কার। এই সময় তার কাছে কিছু নান চলে আসে, যারা তাকে ঘিরে ধরে। তাদের লিডার সিস্টার মার্গা তাকে জিজ্ঞাসা করে যে সে কে, আর এমন গভীর রাতে সে এখানে কেন এসেছে। সে জানায় তার নাম নিসা, আর সে তার ছোট ভাইকে খুঁজতে এসেছে। এটা শুনে সিস্টার তাকে দ্রুত থমাসের কাছে নিয়ে যায়, যে বাকি বাচ্চাদের সাথে একটি ঘরে ছিল। ঈসা তার ভাইকে পেয়ে অনেক খুশি হয়, কিন্তু থমাস তার বোনকে দেখে মোটেও খুশি হয় না, কেননা সে এখনো মানত যে তার বাবাকে মেরে সে অনেক বড় ভুল করেছে। ঈসা থমাসকে চুপি চুপি বলে এই গোপন কথাটি যেন সে কাউকে না বলে। এরপর সিস্টার তাকে অন্য একটি রুমে নিয়ে যায়, আর এটাও বলে যে সিস্টার মার্গা বলেছে সে যতদিন চায় ততদিন এখানে থাকতে পারে, আর এখানে কিছু কাপড় রয়েছে, যদি ঈসা চায় তাহলে সেগুলো পরতে পারে। ঈসা জিজ্ঞাসা করে এই রুমটি আসলে কার। সিস্টার জানায় এখানে আগে একজন সিস্টার থাকতো, আর এটা তারই ঘর। এটা বলে সিস্টার সেখান থেকে চলে যায়। এদিকে থমাস ঘুমানোর অনেক চেষ্টা করছিল, কিন্তু তার ঘুম কোনোভাবেই যেন আসছিল না, কেননা সে বারবার তার বাবার কথাই মনে করছিল। এমন সময় সে লক্ষ্য করে যে ছাদের ওপরের দিকে অনেক বড় ছিদ্র রয়েছে। এটা দেখেই সে ভয় পেয়ে যায়। তার কাছে মনে হচ্ছিল যে ওই ছিদ্র দিয়ে ভয়ানক কিছু একটা তার দিকেই তাকিয়ে আছে, আর তাই সে উঠে সেখানে বসেই প্রার্থনা শুরু করে। এই সময় তার পাশে থাকা একটি বাচ্চা ছেলে উঠে তাকে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। তখন থমাস বলে আমি সৃষ্টিকর্তার প্রার্থনা করছি। তখন ছেলেটি জানায় এখানে কেউ প্রার্থনা করে না, আর তারও এখানে প্রার্থনা করার কোনো প্রয়োজন নেই। এটা শুনে থমাস অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে ছেলেটি এ ধরনের কথা কেন বলছে। এরপরে থমাস পুনরায় ঘুমোতে চলে যায়। এই সময় আমরা সেই ভাঙা অংশের দিকে দেখি যেখানে কিছু একটা থমাসের দিকে তাকিয়েছিল, যেটি দেখতে মোটেও স্বাভাবিক ছিল না। ওদিকে ঈসা যখন ঘুমানোর চেষ্টা করছিল, সে
অদ্ভুত কিছু শব্দ শুনতে পাচ্ছিল। মনে হচ্ছিল এখানে থাকা সিস্টারগুলো তাকে নিয়ে কথা বলছে। ঈসা শুনতে পায় সিস্টারগুলো বলছিল এখানে যে নতুন গেস্ট এসেছে সে কোনো একটা কারণে এখানে এসেছে, আর কপাল ভালো চার্চের যে মাদার রয়েছে সে খাবার খেয়ে নিয়েছে, যদি না খেত তাহলে সে বাইরে বেরিয়ে আসতো। এই কথাগুলো শুনে ঈসার অদ্ভুত লাগে, আর সে ভাবতে থাকে তারা আসলে কোন মাদারের কথা বলছিল। ওদিকে ঈসা ও থমাসের বাসায় পুলিশ চলে এসেছে, যেখানে পুলিশ তাদের বাবার মৃত লাশ খুঁজে পায়। ইন্সপেক্টর অনুসন্ধান করে বুঝতে পারে যে এটি একটি হত্যাকাণ্ড, আর সে পাশেই তাদের পরিবারের ছবি দেখতে পায়। সবকিছু দেখে সে বুঝে যায় হয়তো এই লোকটিকে তার ছেলেমেয়েরাই তাকে হত্যা করে এখান থেকে চলে গেছে, আর তাই সে ঈসা ও থমাসকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। পরের দিন সকালে চার্চে বাচ্চাদেরকে খাবার খেতে দেওয়া হয়। এখানে ঈসা ও থমাস একসাথে বসে খাবার খাচ্ছিল। তখনই সিস্টার মার্গা সেখানে আসে আর তাদেরকে জিজ্ঞাসা করে যে এখানে তাদের কেমন লাগছে। ঈসা বলে ভালোই লাগছে। চার্চের খাবার দেখে ঈসা জিজ্ঞাসা করে এখানে কোনো ফান্ড আসে না? তখন মার্গা জানায় যে এখানে এমন কেউই নেই যারা এই চার্চে অনুদান দেয়। এ সময় একটি ছেলে থমাসকে বিরক্ত করতে থাকে। এটি দেখে সিস্টার মার্গা তাকে বকা দিয়ে খাবার খেতে বলে, আর বাচ্চাটিকে এটা বলে যায় যদি সে এমন করে তাহলে প্রিন্সিপাল কিন্তু রেগে যাবে, কেননা সে অনেক বড় হয়ে গেছে আর এখনও কেউ তাকে দত্তক নেয়নি। এ সময় ঈসা আবার জিজ্ঞাসা করে যে যদি তাদেরকে কেউ কোনো অনুদান না দেয় তাহলে তারা এই এতিমখানা কিভাবে চালাচ্ছে। এ কথার কোনো উত্তরই সিস্টার মার্গা তাকে দেয় না। এরপরে ঈসা তার খাবারের প্লেটগুলো ধোয়ার জন্য নিয়ে যায়। এ সময় সে সেখানে একটি বাচ্চাকে দেখতে পায় যে টেলিস্কোপ দিয়ে খেলছিল। এ সময় ঈসা আগ্রহ করে তার টেলিস্কোপটি নেয় যে বাচ্চাটি কি দেখছে, কিন্তু অবাক করার বিষয় হলো টেলিস্কোপের ভেতরে ঈসা তার বাবার ছবি দেখতে পায়। এটা দেখে সে ভয় পেয়ে যায়। এমন সময় সিস্টার এসে তাকে সেখান থেকে নিয়ে যায়। ঈসা জিজ্ঞাসা করে সে কি এতিমখানায় আরও কিছুদিন থাকতে পারে। এটি শুনে সিস্টার বলে তার মন যতদিন চায় সে ততদিনই এখানে থাকতে পারবে। এরপর সে ভেতরে চলে যায়, যেখানে আরও একজন সিস্টার তাকে পুরো জায়গাটি ঘুরে দেখায়। এ সময় সে লক্ষ্য করে যে পুরো ভবনের এক কোণায় একটি করিডোর রয়েছে যেটা পুরো ফাঁকা, আর তার সামনেই একটি দরজা আছে যেটা সব সময় বন্ধ থাকে। সেই সিস্টারকে জিজ্ঞাসা করে যে সেখানে আসলে কে থাকে। এটা শুনে সিস্টার জানায় সেখানে আসলে মাদার মীরা থাকে, যিনি এই চার্চের সবচেয়ে সিনিয়র ব্যক্তি, আর সে খুবই কম সময়ের জন্য বাইরে আসে। এমনকি সেখানে যাওয়া সম্পূর্ণ নিষেধ, আর কেউই সেখানে গিয়ে তাকে বিরক্ত করে না। এদিকে বাচ্চারা যখন খেলছিল তখন আমরা প্রিন্সিপেকে দেখি, যার হাতে একটি মুখোশ ছিল, আর সে নিজেকে মাদার মীরা বলছিল। সে মানত যে মাদার মীরা আসলে একটি রাক্ষস। এরপরে সকল বাচ্চা একসাথে একটি ছড়া বলতে শুরু করে, যেটার অর্থ এমন ছিল যে মাদার মীরা আসবে আর তাদের মাংস খাবে। ওদিকে ঈসা যখন পরিষ্কারের কাজ করছিল তখন সে সেখানে অনেকগুলো সিস্টারের ছবি দেখতে পায়, এমনকি সেখানে একটি বন্দুকও ছিল। তখনই সিস্টার মার্গা সেখানে চলে আসে, আর সে জানায় যে যেহেতু তারা এই বনের ভেতরে থাকে তাই অনেক জীবজন্তু এখানে চলে আসতে পারে, আর তার হাত থেকে সুরক্ষার জন্যই তাদেরকে বন্দুক রাখতে হয়। ওদিকে বাচ্চাগুলো খেলাধুলা পরে গোসল করছিল। প্রিন্সিপে নামের ছেলেটি পুনরায় এসে থমাসকে বিরক্ত করতে থাকে। এই সময় থমাস জিজ্ঞাসা করে যে আসলে এই মাদার মীরাটা কে। তখন প্রিন্সিপে বলে তোমাকে অবশ্যই মাদার মীরার হাত থেকে পালিয়ে থাকতে হবে। এর সময় একজন সিস্টার এসে এই তিনজন বাচ্চাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। রাতে ঈসা থমাসের কাছে যায় আর তাকে পুনরায় মনে করিয়ে দেয় যে তাদের বাবার ব্যাপারটা যেন কাউকেই না বলে, কেননা যদি সে এই কথাটি বলে দেয় তাহলে হয়তো তাদেরকে এখান থেকে বের করে দেবে। ভাইকে এই কথা বলার পরে সে পুনরায় তার ঘরে চলে যায়। এই ঘরে সে একাই ঘুমানোর চেষ্টা করছিল। কিছুক্ষণ পরে সে ঘরের এক কোণায় কিছু একটা অনুভব করে। এমন সময় সে লক্ষ্য করে সামনে দাঁড়িয়ে আছে তার বাবার আত্মা। তখনই তার ঘুম ভেঙে যায়। আসলে এটি একটি দুঃস্বপ্ন, অর্থাৎ তার বাবার মৃত্যু এখনো তাকে ভোগাচ্ছে। পরের দিন থমাস ওপরের দিকে যায়, যেখানে সে সেই অদ্ভুত পেইন্টিংটি দেখছিল। এমন সময় পাশের একটি ঘর থেকে সে শব্দ শুনতে পায়, আর সেও সেই শব্দের দিকে যেতে থাকে। সেখানে সে সিস্টার রেজিনাকে দেখে, যার মাথায় কোনো চুল ছিল না। এই সময় সিস্টার মার্গা তাকে নিয়ে যায় আর তার মাথার চুল কেটে দেয়।
এরপর তার বোনকে বলে মাটিতে যে চুল পড়ে আছে সেগুলো যেন সে পরিষ্কার করে রাখে। এটা শুনে ঈসা সেই পড়ে থাকা চুলগুলো পরিষ্কার করতে শুরু করে। পরিষ্কার করার পরে সে যখন নিচে যায় তখন সে সেখানে কারোর উপস্থিতি অনুভব করে। তখন সে ওপরের দিকে কিছু ভেঙে যাওয়ার শব্দ শুনতে পায়, আর সেখানে গিয়ে সে দেখে একটি মূর্তি ভেঙে গেছে, যেটা ভুলবশত একজন সিস্টারের কাছে ভেঙে গেছে। এটা দেখে সিস্টার মার্গা তাকে বলে লিলিতের এই একটা মাত্রই মূর্তি ছিল, আর যেহেতু সে এটা ভেঙে ফেলেছে তাহলে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে, আর তার শাস্তি হলো এই ভাঙার টুকরোগুলোর ওপরেই তাকে হেঁটে যেতে হবে। সিস্টারও তার ওপরে হাঁটতে থাকে। টুকরোগুলো এতটাই ধারালো ছিল যে তার পায়ে মারাত্মক ক্ষত তৈরি হয়, আর সে প্রচণ্ড ব্যথাও পাচ্ছিল। এই ভাঙা মূর্তির জন্য এত কঠিন শাস্তি ঈশা মেনে নিতে পারছিল না। সেই রাতেই ঈশা যখন সেখানে লেগে থাকা রক্তের দাগগুলো পরিষ্কার করছিল তখন সিস্টার হেলেনা আসে আর ঈশাকে বলে যে এই মূর্তি আসলে আদমের প্রথম স্ত্রী লিলিথের, যা নারীদের সংগ্রামের প্রতীক। লিলিথ পুরুষদের জন্য অভিশাপ, আর আমরা লিলিথকে মা মনে করি আর সবকিছু তাকে উৎসর্গ করি। লিলিথের কিছু অদ্ভুত আর অলৌকিক কথা রয়েছে যেগুলো আমরা বিশ্বাস করি আর সব সময় তার সেবায় নিয়োজিত থাকি। এখানে সিস্টার হেলেনা ঈশার লকেটের দিকে তাকায় যাতে ঈশা কিছুটা অস্বস্তি বোধ করে। আসলে হেলেনা ধীরে ধীরে ঈশাকে বোঝাতে চাচ্ছিল যে সিস্টার ট্রেনিংয়ের সাথে যা হলো সেটা তাদের বিশ্বাসেরই অংশ, তবে লিলিথের আসল রহস্য কিছু আরেকটা, যা পরে বোঝা যাবে। আর বাস্তবে লিলিথকে আর তার গল্পকে সেটা ভিডিওর শেষে বলা হবে, তাই পুরোটা শেষ পর্যন্ত দেখবেন। সে রাতে প্রিন্সিপে আবার থমাসকে বিরক্ত করে আর তাকে একটা কাজ করতে বলে। তাকে লন্ড্রি রুমে থেকে মেয়েদের অন্তর্বাস চুরি করে আনতে হবে। এটা করতে পারলেই প্রিন্সিপে আর তাকে বিরক্ত করবে না, আর সে মেনে নেবে যে থমাস সাহসী। আর থমাস এই অন্ধকারে একা বেরিয়ে পড়ে। এদিকে ঈশা অনাথাশ্রমের অদ্ভুত পরিবেশের কারণে খোঁজ খবর নিতে বের হয়। তখন তার চোখ পড়ে একটা পেইন্টিংয়ে, যার চোখে গর্ত ছিল। হঠাৎ চোখগুলো যেন জীবন্ত হয়ে ওঠে। এমন সময় সিস্টার মার্গাকে আসতে দেখে সে লুকিয়ে যায় আর তাকে দেখতে থাকে। এদিকে থমাস যখন লন্ড্রিতে অন্তর্বাস চুরি করার চেষ্টা করছিল তখন সে সেখানে এক অদ্ভুত শয়তানকে দেখতে পায়। অন্যদিকে ঈশা যখন সিস্টার মার্গার পেছন পেছন যায় তখন দেখে মার্গারের কাছে এক লোক একটা ছোট্ট মেয়েকে দিয়ে যায়। এটা দেখে ঈশা হতবাক হয়ে যায়, কারণ মার্গা বলেছিল যে এখানে কোনো মেয়েকে রাখা হয় না। তখন হেলেনা এসে বলে যে থমাস তার রুমে নেই। মার্গা হেলেনাকে দ্রুত থমাসকে খুঁজে বের করতে বলে, কারণ তারা ভয় পেয়েছিল যদি মাদার থমাসের গন্ধ পেয়ে যায়। এদিকে থমাস লুকিয়ে সে শয়তানটিকে দেখছিল। তখন সিস্টার জোসেফিল পেছন থেকে এসে থমাসকে নিয়ে যায় যাতে সে ওই শয়তানের হাত থেকে বাঁচতে পারে। থমাসের এই বাজে কাজের জন্য সকল বাচ্চাদেরকেই জেরা করা হয়, আর তারা বুঝতে পারে এর পেছনে রয়েছে প্রিন্সিপের হাত। প্রিন্সিপের নিজেও স্বীকার করে নেয়, কিন্তু হেলেনা মার্গাকে বলে যে তারা এই বাচ্চাদের সাথে বেশি নরম ব্যবহার করে বলে তারা এমন করে। এখন ওদের শিক্ষা দিতে হবে যাতে কেউ এমনটা না করে। এবার প্রিন্সিপাল সাথে এমন কিছু হতে যাচ্ছে যা শুনে আপনাদেরও মাথা ঘুরে যাবে। পরের দিন সকালের নাস্তার সময় মিস্টার মার্গা এসে সবাইকে আইস ক্যান্ডি দেয় আর বলে যে প্রিন্সিপালকে দত্তক নেওয়া হয়েছে। এটা শুনে সব বাচ্চাই খুশি হয়, কিন্তু গ্যাব্রিয়েল ঈশার দিকে ভীত মুখ করে তাকায়, মানে কিছু একটা গন্ডগোল ছিল। কিছুক্ষণ পর মার্গা থমাসকে ডেকে জিজ্ঞেস করে যে সে আগে রাতে কি দেখেছিল। থমাস জানায় সে কোনো এক শয়তান আত্মাকে দেখেছিল, কিন্তু মার্গা তাকে বলে যা দেখেছিল সেটা আসলে এক এঞ্জেল ছিল, কারণ অনাথ আশ্রম এমন এক জায়গায় তৈরি হয়েছে যেখানে আগে এঞ্জেলরা থাকত। বোঝাই যাচ্ছিল মার্গা থমাসের ব্রেন ওয়াশ করছে। সেই রাতে ঈশা আবার সেই পেইন্টিংয়ের কাছে যায় আর দেখতে পায় একটা গোপন দরজা, কিন্তু হঠাৎ সিস্টাররা আসতে থাকলে সে ভয়ে ভিতরে লুকিয়ে পড়ে। সিস্টাররা এখানে প্রিন্সিপেকে নিয়ে আসে আর বলে প্রিন্সিপেকে এখান থেকে যাবার আগে মাদার মীরার অনুমতি নিয়ে তাকে বিদায় জানাবে। প্রিন্সিপে এটা চাচ্ছিল না, কিন্তু হেলেনা তাকে মাদার মীরার ঘরে নিয়ে যায়। ফিসফিস করে কিছু একটা বলতে থাকে। এরপরে প্রিন্সিপেকে সেই ঘরে একা তালাবদ্ধ করে দেয়া হয়। তখন মার্গা একটা বড় বন্দুক নিয়ে এসে দরজার দিকে তাক করে দাঁড়িয়ে যায়, মানে তারা ভয় পাচ্ছিল যদি দরজা দিয়ে আর অন্য কেউ বেরিয়ে আসে। তারপর তারা জোরে জোরে মন্ত্র পড়ে
কিছু জাগানোর চেষ্টা করে। এদিকে প্রিন্সিপে যখন মাদারের ওপর থেকে চাদর সরায় তখন কিছু একটা দেখে চমকে ওঠে। হঠাৎই বিছানার নিচ থেকে ভয়ঙ্কর কিছু একটা বেরিয়ে আসে আর প্রিন্সিপাকে ভেতরে টেনে নেয়। প্রিন্সিপার চিৎকার বাইরে পর্যন্ত শোনা যাচ্ছিল। ঈশা লুকিয়ে এই সব কিছু দেখছিল। তখনই তার মনে হয় কেউ যেন তার দিকেও আসছে। ঠিক তখনই গ্যাব্রিয়েল গিয়ে তাকে পেছনের রাস্তা দিয়ে বের করে আনে। ঈশা তখন গ্যাব্রিয়েলকে জিজ্ঞেস করে যে কি ছিল ওটা, যে প্রিন্সিপিকে মেরে ফেললো। কিন্তু গ্যাব্রিয়েল চুপ থাকতে ইশারা করে, নিচে দেখায়। তখন একটা ছবি দেখানো হয় যেখানে এক নান গর্তে কিছু অর্ঘ্য দিচ্ছে। মানে সেই ঘরে এমন কিছু ছিল যা পুরো অনাথাশ্রমের নিচে থাকে। আর এই সিস্টারগুলো এতটাই নিষ্ঠুর যে তারা একটা শিশুকে শয়তানের হাতে দিয়ে ঘর বন্ধ করে দিয়েছিল যাতে শয়তান তাকে আরামে খেতে পারে। পরের দিন সকালে ঈশা তার ভাই থমাসকে বলে যে তাদের এখান থেকে যত দ্রুত সম্ভব পালাতে হবে, এখানে তাদের প্রাণের ঝুঁকি আছে। তখন সিস্টার মার্গা ঈশাকে তার অফিসে ডাকে, একটি ছবি দেয় আর বলে যে সে ঈশা সম্পর্কে সব জানে। ঈশা ছবিটা দেখে অবাক হয়ে যায়, কারণ তাতে তার মাও ছিল। মার্গা ঈশাকে জানায় যে ঈশার মা, যার নাম ইস্টার, সে আগে এখানকার সুপিরিয়র নান ছিল। এরা সবাই ডেডলি অ্যান্ড সিক্রেট কাল্টের অংশ যারা লিলিতের উপাসনা করে, আর এরা সবাই লিলিতের সেই চাকর যাদের লিলিম বলা হয়। ঈশার মা একটি অনাথ শিশুর প্রতি ভালোবাসা অনুভব করার কারণে হঠাৎ করে এর অনাথ আশ্রম ছেড়ে দেয়। সেই অনাথ শিশু আর কেউ নয়, বরং ঈশাই ছিল, যে ছবিতে ইস্টারের কোলে ছিল এবং ঈশার গলায় ছিল তার মায়ের দেয়া লকেট। ঈশার পুরো নাম ছিল ইজেবেল। ঈশাকে আসলে লিলিতকে উৎসর্গ করার জন্য আনা হয়েছিল, কিন্তু ইস্টার তা হতে দেয়নি। এখানে সিস্টার মার্গা ঈশাকে বলে যে ঈশা আর তার ভাই কোথাও যেতে পারবে না। এটা বলে সে নিজের হেড কার্ভিং খুলতে থাকে, কিন্তু সুযোগ বুঝে ঈশা সিস্টার মার্গার উপর হামলা করে আর তাকে অজ্ঞান করে দেয়। সেখান থেকে বেরিয়ে আসতেই বাকি লিলিমদের সিস্টার মার্গার রুমের দিকে আসতে দেখে ঈশা আবার সেই সিক্রেট রুমে লুকিয়ে পড়ে। সেই রুমটি আসলে মাদার মীরার রুমের সাথে যুক্ত ছিল। ভিতরে ঢুকে সে বেডের ওপরে মাদার মীরার মৃতদেহ দেখতে পায়। এর সাথে সে বেডের পাশে প্রিন্সিপের হাত পড়ে থাকতে দেখে। এটা দেখে ঈশা ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু তখনই ঈশা জানলার দিকে দেখতে পায় যে পুলিশ ঈশা ও তার ভাইকে খুঁজতে এসেছে। কিন্তু তার আগেই সিস্টার ট্রেনিং পেছন থেকে এসে ঈশাকে ধরে ফেলে। এদিকে অফিসার ফ্রেড সিস্টার হেলেনাকে জিজ্ঞাসাবাদ করে, আর তার কিছু সন্দেহ হয়। তাই সে ভেতরে গিয়ে শিশুদের দেখতে চায়, কারণ তার মনে হচ্ছিল হয়তো থমাস আর ঈশা এখানেই লুকিয়ে আছে। ভেতরে গিয়ে ফ্রেড শিশুদের মধ্যে থমাসকে খুঁজে পায়, কিন্তু তখনই সিস্টার নাক আর ফ্রেডের পার্টনার এলভিনকে মেরে ফেলে আর ফ্রেডকে লিলিতের উৎসর্গের জন্য বন্দি করে রাখে। এদিকে ওরা আবার মাদার মিরাসোলের রুমে গিয়ে সেই বেড সরায়। তখন নিচে দেখা যায় একটি ক্যাটাকম বা সমাধি, যা মূলত মৃতদের দাফন আর তাদের সম্মানে একটি রিচুয়াল করার জন্য ব্যবহৃত হয়। এখানে লিলিতের জন্য উৎসর্গ আর কিছু রিচুয়াল করার প্রস্তুতি নিতে থাকে। এদিকে ফ্রেড আর ঈশাকে একই সাথে বন্দি করে রাখা হয়েছিল। তখন সিস্টার হেলেনা আর কিছু লিলিম সেখানে এসে ফ্রেডকে নিয়ে যায়। সিস্টার হেলেনা এখানে ঈশাকে বলে যে সে যখন এই কাল্টে যোগ দিয়েছিল তখন তারও সবকিছু অদ্ভুত লাগত, কারণ সে জানতো সে নরকের পথে যাচ্ছে। কিন্তু ধীরে ধীরে সে নিজেকে পুরোপুরি লিলিতকে উৎসর্গ করতে শুরু করে। তখন থেকে সব ভালো লাগতে থাকে, আর এখন আগুনও তাকে পোড়াতে পারে না। সিস্টার হেলেনা আর সব লিলিম বিশ্বাস করে যে ঈশাও এক লিলিম। তাই সিস্টার হেলেনা ঈশাকে এই কাল্টকে গ্রহণ করতে বলে, কিন্তু ঈশা সিস্টার হেলেনার কথা মেনে নেয় না। যাবার সময় সিস্টার হেলেনা ঈশাকে বলে শিশুদের উৎসর্গ করা হয় লিলিতের শক্তি বাড়ানোর জন্য, তাই লিলিত এই উৎসর্গ খুবই পছন্দ করে। অর্থাৎ সিস্টার হেলেনার ইঙ্গিতেবার থমাসের দিকে ছিল। অল্প সময়ের মধ্যে ওরা ফ্রেড আর থমাসকে নিয়ে সেই রুমে আসে যেখানে রিচুয়াল হচ্ছিল। অর্থাৎ এই দুজনকে হয়তো ওই সমাধিতে ছুঁড়ে ফেলতে যাচ্ছিল লিলিতের উৎসর্গ হিসাবে। এদিকে গ্যাব্রিয়েল আবার এসে ঈশাকে বের করে নিয়ে যায়। সকলে যখন বাইরে আসে তখন সিস্টার মার্গা আগেই বন্দুক নিয়ে ওদের জন্য অপেক্ষা করছিল। এখানে সিস্টার মার্গা বলে শেষ সময় চলে এসেছে, যা লেখা আছে তা হবেই, কারণ সবকিছু আগে থেকে পরিকল্পিত, লিলিতের পরিকল্পনা। হয়তো সিস্টার মার্গার কাজ এখানে শেষ হয়ে গিয়েছিল, তাই সে নিজেকে গুলি করে মেরে ফেলে। গুলির শব্দে সবার মনোযোগ অন্যদিকে চলে যায়, আর ফ্রেড সিস্টার হেলেনাকে নিয়ে সেই সমাধিতে ঝাঁপ দেয়। এটা দেখে রাগে জেসিফিন থমাসকেও নিচে ফেলে দেয়।
নিচে পড়তেই ফ্রেড আর থমাস ভয়ে অবাক হয়ে দেখে যে তাদের সামনে এক ভয়ানক কিছু একটা হেলেনাকে জীবন্ত খেয়ে নিচ্ছিল। আর হেলেনা কোনো প্রতিবাদ না করে নিজেকে সেই শয়তানের হাতে উৎসর্গ করে দেয়। ফ্রেড থমাসকে লুকিয়ে থাকতে বলে, কিন্তু তখনই সেই শয়তান এগিয়ে এসে ফ্রেডের পুরো মাথা গিলে ফেলে। এদিকে ইসাও বন্দুক নিয়ে সেই রুমে চলে আসে, কিন্তু এখানে সব লিলিম তার রাস্তা থেকে সরে যায়। ইসা যখন সমাধিতে নামে তখন হেলেনা ও ফ্রেডের ছিন্ন ভিন্ন দেহ দেখতে পায়। এ সময় ইসা থমাসকেও দেখতে পায়, আর তারা সেই শয়তানকেও দেখে। ইসা দ্রুত থমাসকে বের করে নিয়ে যায়। এর পাশাপাশি শয়তানকে গুলি করলেও তার তেমন কিছুই হয় না। এটি দেখে ইসাও দ্রুত সেখান থেকে বেরিয়ে আসতে থাকে, কিন্তু শয়তান তার পেছন পেছন ওপরে চলে আসে। তখনই থমাস সেখানে পড়ে থাকা ফ্রেডের গান দিয়ে সেই শয়তানের মাথায় গুলি করে দেয়, ফলে শয়তানটি আবার নিচে পড়ে যায়। দুই ভাই বোন বন্দুক দেখিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে থাকে, কিন্তু এক অদ্ভুত ব্যাপার ছিল যে সেখানে দাঁড়ানো সব লিলিম আগে হাত বাঁধা অবস্থায় দাঁড়িয়েছিল। তখন সিস্টার জোসেফিন ইসার পায়ের দিকে তাকায়, যেখানে তার পায়ে ক্ষত তৈরি হয়েছিল, আর এটা সে শয়তান ধরার ফলে হয়েছিল। এই ক্ষত দেখে সিস্টার জোসেফিন হেসে ওঠে। ইসা এসবের তোয়াক্কা না করে তার ভাইকে নিয়ে চলে যেতে থাকে, কিন্তু তখনই থমাস তার বোনকে বলে যে ওদের বাকি শিশুদেরও মুক্ত করা উচিত, না হলে ওরা সবাই মরে যাবে। ইসা এই কথা সঠিক মনে করে আর আবার ওপরে ফিরে আসে, কিন্তু তখনই থমাস একটা তীব্র চিৎকার শুনতে পায়। থমাস ওপরে গিয়ে দেখে যে ইসা এখন নিজেই এক শয়তানে রূপান্তরিত হয়েছে, আর সে থমাসের বেস্ট ফ্রেন্ড নীলুকে মেরে ফেলেছে। বাকি শিশুরা ভয়ে চিৎকার করতে থাকে। এটা দেখে থমাসও জোরে চিৎকার করে আর প্রাণ বাঁচাতে পালিয়ে যায়। অর্থাৎ সেই শয়তান দ্বারা কামড়ানোর কারণে ইসার ভেতরে হয়তো লিলিথ চলে এসেছে। এখানে বাকি লিলিমরা তার সামনে নত হয়ে মার কাছে শিশু কন্যাটিকে এনেছিল সেই বাচ্চাটিকে ইসার সামনে তুলে দেয়। এরপর আবার সেই পেইন্টিং দেখানো হয় যা সিনেমার শুরুতে দেখানো হয়েছিল, কিন্তু এবার আমরা তাতে ইসার এক কালো ছায়া ফুটে উঠতে দেখি, যার অর্থ হলো ইসা এখন লিলিথের চিরতরে অনাথ আশ্রমের 4 দেয়ালের মধ্যে বন্দী হয়ে গেছে। এখন যদি লিলিথের কথা বলা যায় তাহলে গুগল করে জানা যায় যে লিলিথকে ইহুদি অর্থাৎ জিউস ঐতিহ্যে এক লেডি ডেমন হিসেবে মনে করা হয়। এমন বিশ্বাস আছে যে তার নাম আর স্বভাব মেসোপটেমিয়ার কিছু অদ্ভুত আত্মা, যাদের লিলু বা লিলিতু বলা হতো। কিছু ইহুদিদের মধ্যে লিলিথের প্রতি এক বিশেষ বিশ্বাস 7ম শতাব্দী পর্যন্ত বজায় ছিল। বিশ্বাস ছিল যে সে বিশেষ শিশু আর প্রসবের সময় মহিলাদের ক্ষতি করে। এজন্য মানুষ এমন তাবিজ পড়ত যেখানে কিছু ফেরেস্তার নাম লেখা থাকত। কিছু ইহুদি লোককথা যেমন অ্যালফাবেট অব সিরাজ, যা প্রায় 700 থেকে 1000 খ্রিস্টাব্দে লেখা হয়েছিল, তাতে লিলিথকে আদমের প্রথম স্ত্রী হিসেবে দেখানো হয়, যাকে আদমের সাথেই সমান মাটি দিয়ে তৈরি করা হয়েছিল। কিন্তু লিলিথ আদমকে ছেড়ে দেয়, কারণ সে তার অধীনে থাকতে রাজি হয়নি। তবে অনেক বুদ্ধিজীবী লিলিথকে রাতে বিপজ্জনক শয়তানি রূপে দেখেন, যে অন্ধকারে শিশুদের চুরি করে নিয়ে যায়। যদিও আজ লিলিথকে প্রায় লুসিফারের স্ত্রী আর নরকের রানী হিসেবে উল্লেখ করা হয়। আধুনিক সময়ে অনেকে লিলিথকে নারীবাদের প্রতীক মনে করে, কারণ সে পুরুষের অধীনে থাকতে অস্বীকার করেছিল। এছাড়া কিছু গল্পে বলা হয় যে পরে লিলিথ এক শক্তিশালী স্বর্গদূত আর্কঅ্যাঞ্জেল সামেল এর সাথে মিলিত হয়, যেখান থেকে তার দানব সন্তানেরা জন্মায়, যাদের ইনকিউবাস অর্থাৎ পুরুষ দানব আত্মা আর সাকিউবাস অর্থাৎ নারী দানব আত্মা বলা হয়, যারা মানুষের রূপে এসে ভয় দেখায় বা বিরক্ত করে। তাহলে আশা করি এখন আপনারা সবকিছু ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওতে আমার প্রচেষ্টা সামান্য ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দিন, আর হ্যাঁ, কমেন্টে অন্তত একটা হাই লিখতে ভুলবেন না, যাতে বুঝি আপনারা আমার ভিডিও পছন্দ করে। আর যদি এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন বা দ্বিধা থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে সরাসরি জিজ্ঞেস করুন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।